শুধু ভালো থাকা নয়, ভালো রাখাও হলো সত্যিকারের ভালোবাসা। আর এমনই এক ভালোবাসার গল্প নিয়ে আমি অভিজিৎ চলে এসেছি আরও একবার স্টোরি ম্যানিয়া ক্লাবে। আজ আমার সাথে আপনারা শুনবেন লেখিকা অহনা ভট্টাচার্যের কলমে আমি আছি তোর সেকেন্ড সিজন। আমি আছি তোর প্রথম সিজনের পর আপনাদের এত ভালোবাসায় আমরা সেকেন্ড সিজন নিয়ে চলে আসতে বাধ্য হলাম। আজকের এই গল্পটি শোনার পর আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট করে, আর তার থেকে বাছাই করা কমেন্ট আমরা পড়ে শোনাবো পরের গল্পের শুরুতে। সাথে গল্পের ছন্দে মোহিত হতে এবং সৌন্দর্য ও লাবণ্যে স্পর্শকাতর হতে সাবস্ক্রাইব টু স্টোরি ম্যানিয়া ক্লাব অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। তবে চলুন বেশি দেরি না করে ঝটপট শুনে ফেলি আজকের গল্প। প্রায় 2 দিন হলো ইদিকা রাজর্ষির সাথে কলকাতায় ফিরে এসেছে। এখন ওর সামনে অনেক কাজ, অনেক দায়িত্ব। নিজের যোগ্যতা সকলকে প্রমাণ করতে হবে সফলভাবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সে ভেবেছে আর কিছু নিয়ে সে ভাববে না, শুধু তার স্বপ্ন এবং পড়াশোনা। আর রাজর্ষি তো ওর পাশে আছেই। আজকে বুধবার, রাজর্ষির আজ চেম্বার নেই। ইদিকার আজকে একটি ক্লাস ছিল, সেটা সে সবেমাত্র শেষ করেছে। আজকে ওরা লাঞ্চে মিট করেছে। এই শোনো না, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো না। আমি তোমায় কিন্তু কাল একটা জায়গায় নিয়ে যাব, তুমি প্লিজ আপত্তি করো না। কোথায়? আমার এক বন্ধু আছে দীপ, কলকাতার নামকরা একজন ফিজিসিস্ট। আমি চাই তুমি ওনাকে একবার কনসাল্ট করো। ওসবের কোনো প্রয়োজন হবে না, আমি এখন একদম ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আর তাছাড়া তুমি তো কষ্ট পাচ্ছ, বলো একবার প্রফেশনাল হেল্প নিয়ে দেখাই যাক না। হতেও তো পারে যে জীবনটা একটু সোজা হয়ে গেল তোমার জন্য। আমার জীবনে আর কিছু নতুন করে সোজা হবার নেই। কেন এত নেগেটিভ ভাবছো বলো তো? দেখো, তোমাকে তো পজিটিভ থাকতে হবে। আর তাছাড়া তুমি কি ঠিক করেছো যে তুমি আমার কোনো কথাই শুনবে না? রাগ করছো কেন? আচ্ছা, আমি তো তোমায় কথা দিয়েছি যে আমি অহেতুক চিন্তা করব না। ইদিকা, ব্যাপারটা এত সহজ নয়। ইউ নিড টু সিরিয়াসলি টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ। এটা কোনো মজার ব্যাপার নয়, প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে যেতেই হবে। আরে না না, আমি কোনো কথাই শুনবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। ইদিকাকে ফাইনালি রাজি করানো গেল। মুখে এত কথা বললেও ও কোথাও একটা গিয়ে হার মেনে নিয়েছে। থেরাপিস্ট ছিল, কিন্তু বাড়ির পরিবেশে খুব একটা কিছু কাজ হয়নি। খুব ছোট ছোট জিনিসকেই ভয় পায় মেয়েটা, ভেঙে পড়ে। তাই বোধহয় এত কষ্ট। রাজর্ষি বলে উঠল, বলছি কাল কি প্ল্যান? কাল একটা প্রমোশনাল ইভেন্ট আছে। অ্যাকচুয়ালি নিউ টাউনে আমাদের নতুন অফলাইন সেন্টার ওপেন হচ্ছে। আমাকে ওরা নিউলি লঞ্চড ব্যাচটা ম্যাথামেটিক্সের পেজ বানাতে চায়। কালকে স্টুডেন্ট ইন্টারাকশনটা আমি লিড করছি। ওয়াও, দ্যাটস গ্রেট। এত বড় খবরটা জানাওনি আমায়। জানি না কি করব, টেনশন হচ্ছে? একটু। কেন টেনশন করছো? এভরিথিং উইল বি ফাইন। তুমি যাবে? যেতেই পারি। তাহলে কাল সকাল 10টা। আমি তাহলে কাল তোমায় ফ্ল্যাট থেকে পিক করে নেবো, কেমন? ডান। খাওয়া শেষ করে দুজনে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। কালকের দিনটা খুব ভাইটাল। মোটামুটি 1700 জন স্টুডেন্ট আসবে। এতদিন ধরে ক্যামেরার ওপাশ থেকে যারা ওর কাছে পড়েছে, কালকে তারা সামনাসামনি এসে দাঁড়াবে। একটু টেনশন তো হওয়ারই কথা। সেদিন রাতের কথা। এদিকার খুব ভয় করছে হঠাৎ করে। খালি মনে হচ্ছে কোনো গন্ডগোল হবে না তো কালকে। জীবনে প্রথমবার এত বড় একটা ইভেন্ট লিড করছে ও। ম্যানেজমেন্ট সব ঠিক থাকবে তো? সব ঠিকঠাক হয়ে যাবে তো? কাল স্টুডেন্টদের কি রিয়াকশন হবে সেটা নিয়েও বেশ চাপে আছে। এই চাকরিটা ওর খুব শখের। তাছাড়া ও এই কাজটা ভালোবেসে করে। কিন্তু হঠাৎ করে খুব ভয় হচ্ছে। শরীরটা যেন বেশ খারাপ লাগছে ওর। ওর কিছু ভালো লাগছে না, খুব অসহায় লাগছে।
এইটুকু একটা বিষয় নিয়ে এত ভাবছে কেন? গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিরকম একটা দম বন্ধ হয়ে আসছে। আবার কি প্যানিক অ্যাটাক? হাত পা ছেড়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে পড়ল ইদিকা। ওর কিছু ভালো লাগছে না। একটু স্বাভাবিক হতে টেবিলের উপরে রাখা গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল ইদিকা। ড্রাইভ করছিল, তখনই ফোনটা বেজে ওঠে ওর। রাজর্ষি। ফোনটা তুলল না সে। ড্রাইভ করে পৌঁছলো ভাকাই ক্যাফেতে। মনে আছে তো, ভাকাই ক্যাফে, যেখানে প্রথম আলাপ হয়েছিল রাজর্ষির সাথে। ওই মিডনাইট ক্যাফেটাতে কিছু তো একটা আছে, গেলেই যেন মন ভালো হয়ে যায়। ভাকাইতে পৌঁছে রাজর্ষিকে ফোন করলো ইদিকা। হ্যালো, আরে ফোন তুলছিলে না কেন? কিছু হয়েছে? আমি ড্রাইভ করছিলাম। ড্রাইভ করছিলে? কোথায় তুমি? আমি একটু ব্যাকিতে এসেছি। আসলে শরীরটা ভালো লাগছিল না। এই কি হয়েছে তোমার? দাঁড়াও, আমি আসছি। না না, তোমায় আসতে হবে না। কেন? আমি আসলে অসুবিধা আছে? না, আমি সেইটা বললাম না। অনেক রাত হয়েছে। বেশি কথা না বলে ফোনটা রাখো। ফোনটা রাখার 30 মিনিটের মধ্যে রাজর্ষি এসে হাজির হলো। কি হয়েছে তোমার? কিছু না, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল। মাথাটা ঘুরে গেছিল একটু, তাই ভাবলাম একটু বাইরে যাই। তুমি আবার টেনশন করছো নিশ্চয়ই কালকের ইভেন্টটা নিয়ে। রাজর্ষির হাতের উপর হাতটা রাখলো ইদিকা। আমার না সত্যিই কিছু ভালো লাগছে না। কি করলে যে একটু ভালো থাকতে পারবো বুঝতেই পারছি না। তোমাকে তো আমি বলছি, তুমিই তো রাজি হচ্ছ না। তুমি একা সবকিছু সামলাতে পারছো না। তোমার এই সময় একা থাকা একদমই উচিত নয়। আচ্ছা, তুমি আমার ফ্ল্যাটে কেন মুভ ইন করছো না বলো তো? সেটা সম্ভব নয়। কি সম্ভব নয়? এমনভাবে একা একা কষ্ট পেতে কি তোমার ভালো লাগে? একটা দীর্ঘশ্বাস ফেলল ইদিকা। দেখো, তুমি যেটা বলছো সেটা কোনো সলিউশন নয়। আমার পক্ষে সেটা সম্ভব নয়। আর তাছাড়া 5টা লোককে 5 রকমের কথা বলবে, আমার না ওসব ভালো লাগে না। আমার বাড়িতেই বা কেন ওরা মেনে নেবে এসব কিছু? তোমার বাড়িতে যা মেনে নেয় না তা বুঝি তুমি করো না? দেখো, তুমি আমায় এভাবে জোর করতে পারো না। আর তুমি আমার দিকটা তো বুঝবে না। সবাইকে যে সবকিছু বুঝতে হবে এমনটা আমি এক্সপেক্ট করি না। কিন্তু তাই বলে তুমি যেটা বলছো সেটাই ঠিক আর বাকি সবকিছু ভুল, এটা ভাবার কোনো দরকার নেই। ইদিকা এমনভাবে রিয়াক্ট না করলেও পারত। রাজশ্রী তো সত্যি ওর ভালোবেসে কথাগুলো বলছিল। তাছাড়া ও তো সত্যি ওর ভালো চায়। না না, এমনভাবে না বললেও পারত সে। ভুল হয়ে গেছে আমার। আমার আর কোনোদিনও এমন ভুল হবে না। তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো। আমি আর কোনোদিনও যেচে পড়ে এসে তোমায় কিছু বলতে আসবো না। আই এম রিয়েলি ভেরি সরি। রাজশ্রী রাগ করে বেরিয়ে গেল ওইখান থেকে। ইদিকা ভয় পেল। ও কি রাজর্ষিকে নিজের থেকে দূরে ঠেলে দিল? এটা কি করলো ও? কিন্তু এখন রাজর্ষি রাগ ভাঙাবে কি করে? সকালে ঘুম থেকে উঠে ইদিকা দেখল ওর ফোনে একটা রাজর্ষির টেক্সট, যেখানে লেখা রয়েছে, আমার একটা ডিউটি এসে গেছে। আমি আজ তোমার ইভেন্টে থাকতে পারবো না। অল দ্য বেস্ট ফর টুডে। তখন বাজে সকাল 8টা। কিছু তো একটা করতেই হবে, এত রাগ করলে চলে? ইদিকা তখনই আচার্যার্সের ওপিডিতে ফোন করল। হ্যালো, বলছি ডক্টর চ্যাটার্জির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? দেখুন, উনি তো রাউন্ডে গেছেন। ওনার অ্যাকচুয়ালি আজ আসার কথা ছিল না। একটু আগে ফোন করে বললেন যে উনি আসবেন। তবে আজ ওপিডি করবেন কিনা একটু পরে জানাচ্ছি। একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ। ইদিকার ফোনটা আবারও বেজে উঠল। হ্যালো ম্যাম, উনি চেম্বার করবেন। আপনি 9টা নাগাদ চলে আসুন। আপনার নামটা? ইদিকা সেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে ম্যাম। সকাল 9টা বাজতে আর মাত্র 40 মিনিট বাকি। এর মধ্যে রেডি হয়ে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে। তারপর ওনার রাগ ভাঙিয়ে সেখান থেকে নিউ টাউন
উফ, কত কাজ। ঠিক 9:05 নাগাদ এদিকে আচারিয়ার্সের সামনে গাড়ি নিয়ে দাঁড় করালো। তারপর ভিতরে গিয়ে ফিস পেমেন্ট করে সেই কেবিন নম্বর 108-এ যায়। আসতে পারি? কাম ইন প্লিজ। রাজর্ষির দরজার দিকে তাকাতেই অবাক হলো। এইখানে তুমি কি করছো? কি করছে মানে? আপনার এখানে পেশেন্টরা কি করতে আসে? মানে? মানে আমি তো আপনার পেশেন্ট, ফর্মালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইম অনুযায়ী এসেছি। আপনাকে তো আমার ট্রিটমেন্ট করতেই হবে, না হলে আমি হসপিটাল অথরিটিসের কাছে আপনার নামে কমপ্লেন করব। রাজর্ষির মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব? তুমি কি পাগল হয়ে গেছো? দেখো, এটা কিন্তু আমার কাজের জায়গা। আরে আমি তো বলছি আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট দরকার। আপনি কি আমার ট্রিটমেন্ট করবেন না? রাজর্ষি খুব বিরক্ত হয়েই বলল, কি হয়েছে তোমার? আমি কাল থেকে খুব অসুস্থ, আমার বুকে খুব ব্যথা ডাক্তারবাবু। কি বলি আপনাকে, আমার উপর একজন খুব রাগ করে বসে আছে। অনেক কষ্টেও তার রাগ ভাঙাতেই পারছি না। কি করি বলুন তো? দেখো, এটা কিন্তু একটা হাসপাতাল, এইসবের জায়গা নয়। প্লিজ যাও এখান থেকে। বলছি তো, আই এম সরি। আমার ওভাবে কথা বলাটা উচিত হয়নি, মাথা ঠিক ছিল না, জানো তো। কথাটা শুধু তোমার কথা বলা নিয়ে নয়। দেখো, আমি কিন্তু যা বলছি তোমার ভালো ভেবেই বলছি। এবার তোমার যদি মনে হয় যে আমি তোমার উপর জোর করছি, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। আচ্ছা, সরি বললাম তো। তাছাড়া এখন চলো আমার সাথে। কোথায় যাব? কোথায় মানে? জানো না আমার একটা ইভেন্ট আছে? আমি বললাম তো, আমার একটা কাজ আছে, তুমি যাও। তোমাকে যেতেই হবে আমার সাথে, না হলে না হলে আমিও যাব না। দেখো, আমি কিন্তু বারবার বলছি এটা আমার কাজের জায়গা। ঠিক যেরকম ওইটা তোমার কাজের জায়গা, তুমি ওখানে যাও আর আমাকে আমার কাজটাও করতে দাও। এইখানে কিন্তু এই সময় আমার একদম ভালো লাগছে না, প্লিজ। তার মানে তুমি যাবে না, তাই তো? তুমি যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে। এবার সত্যিকারের খারাপ লাগলো এদিকার। এমনিই একটু ইমোশনাল, তার উপর রাজর্ষির এই ব্যবহারটা ওর একদম ভালো লাগছে না। এদিকা জড়িয়ে ধরল রাজর্ষিকে। আরে আরে, কি করছোটা কি? আরে কেন এরকম করছো তুমি? চলো না আরে প্লিজ। এবার আর না করতে পারলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। একগাল হাসি ভরে এলো এদিকার মুখে। ফাইনালি রাজি করানো গেল। দি ইভেন্ট ওয়াজ এ হিউজ সাকসেস। সবাই খুব কংগ্রাচুলেট করে এদিকাকে। স্টুডেন্টসরা নিজেদের এদিকা ম্যামকে নিয়ে ভীষণ খুশি। এদিকার আনন্দের শেষ নেই। ইভেন্টের পর এদিকা পোডিয়াম থেকে নিচে নেমে এসে দাঁড়ায়। ও রাজর্ষিকে খুঁজছিল, তখন একজন পিছন থেকে এসে ডাকে, ম্যাম, I must say you are a very good speaker. তাছাড়া you were just excellent. To be very frank, আমি আপনার ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মিত্র। আমার আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে? বলুন। দেখুন, আমার একটা স্টেশনারি ব্র্যান্ড রয়েছে, এডু ইমেজ। আমরা একটা নতুন পেনের কালেকশন লঞ্চ করছি, ভিভাসা বল পয়েন্ট পেন। আপনি তো বলতে গেলে একজন পাবলিক ফিগার এখন, স্পেশালি আমাদের টার্গেট অডিয়েন্স তো আপনাকে আইডল মনে করে। আপনি যদি একটা এন্ডোর্সমেন্ট করতে রাজি হতেন। আমি? কি করতে হবে আমায়? সব কিছু বলবো আপনাকে, খুব বেশি কিছু নয়, জাস্ট একটা অ্যাড শুট করতে হবে, সেটা নিয়েই কথা বলতাম। আমরা কি কোনোভাবে মিট করতে পারি, ওভার কাপ অফ কফি? দেখুন, আমি কতটা পারবো আমি জানি না, আমি কিন্তু ক্যামেরার সামনে খুব নার্ভাস হয়ে যাই। আরে আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। দেখুন,
আপনি প্লিজ বারণ করবেন না। কিন্তু আপনি প্লিজ রাজি হয়ে যান, প্লিজ। আচ্ছা, বেশ। কোথায় আসতে হবে বলুন? কাগজপত্র কীরকম কি ব্যাপার আছে আমি তো জানি না, আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। পারফেক্ট। আপনি শুধু কালকে মির্জাস ক্যাফেতে সন্ধে 6টা নাগাদ চলে আসবেন। আমি সব কিছু আপনাকে বুঝিয়ে দেব। ওকে। ইদিকার একটু নার্ভাস লাগলেও ব্যাপারটা কিন্তু মন্দ নয়। ইদিকা কিনা একটা ব্র্যান্ড প্রমোট করছে, ভাবা যায়। মিস্টার মিত্র ওইখান থেকে চলে গেলেন। ইদিকা পিছন ঘুরতেই দেখে রাজর্ষি দাঁড়িয়ে আছে। ম্যাডামের সাথে তো দেখছি আজকাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে হবে। মানে? না, কখন উনি কোথায় ব্যস্ত থাকেন, আর তাছাড়া ম্যাডাম তো এখন পাবলিক ফিগার, এত ফ্যান ওনার, তাই আর কি। এইভাবে বলছো কেন? আচ্ছা, একটা কথা বলো আমায়, তোমার মিস্টার মিত্র নাকি তাকে একটু বেশি ওভার ফ্রেন্ডলি মনে হলো না? মানে কোথায়? উনি তো আমার সাথে ভদ্র ব্যবহার করছিলেন। ওটাকে ফ্লার্ট করা বলে। তুমি কি পাগল হয়ে গেছো? এক সেকেন্ড, তোমার মাথায় কি চলছে বলো তো? সেটা তোমার না জানলেও চলবে। কালকে তুমি যাবে কোথায়? মির্জাতে। যেতে তো হবেই। ঠিক আছে। কি হয়েছে বলো তো? এতটা পজিটিভ হলে না চলে না। কেন? আমি যে তোমায় নিয়ে পজিটিভ হব, এটা কি স্বাভাবিক নয়? ইদিকা হেসে রাজস্বীর হাতটা জড়িয়ে ধরল। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে গেছে, আমার ফ্ল্যাটে ফিরতে হবে। ইদিকা রাজস্বী দুজনেই বেরিয়ে গেল ওইখান থেকে। পরের দিনের কথা মতো মিস্টার মিত্রকে মিট করে ইদিকা। সব কথাবার্তা ঠিকঠাকভাবেই হয়। ইদিকা কন্ট্রাক্টে সাইন করে, এন্ডোর্সমেন্টটা করতে রাজি হয়। বেশ কিছুদিন হয়ে গেছে। তারপর ইদিকা শ্যুটটা কমপ্লিট করে ফেলেছে। আজকে সেই কালেকশনটা লঞ্চ হবে। ইদিকা আর রাজস্বী দুজনেই লঞ্চ পার্টিতেই উপস্থিত। তোমার তো এসব পার্টি একদম ভালো লাগতো না, তা হঠাৎ এখানে আসতে রাজি হলে যে? মিস্টার মিত্র এত করে বললেন আর না করতে পারলাম না। ও, ওনার কথা ফেলতে পারলে না, তাই না? খুব ভালো। রাজর্ষির কথায় একটা ঈর্ষা আন্দাজ করা যাচ্ছিল। এই কয়েকদিনের মধ্যে ইদিকা এবং মিস্টার মিত্রর মধ্যে যে বন্ধুত্বটা তৈরি হয়েছিল, সেটা ওর একদম পছন্দ ছিল না। কিন্তু এটা তো ইদিকার কেরিয়ারের ব্যাপার, তাই খুব একটা বেশি ইন্টারফেয়ার করতো না সে। Hey, Idika. Looking gorgeous. So nice to have you here. মিস্টার মিত্র যেন হঠাৎ করে প্রকট হলেন। হাই। আচ্ছা, সেদিন আলাপ করানো হয়নি। ও রাজস্বী। আর রাজস্বী, উনি হলেন রণজয় মিত্র, ওনার অফ এডুমেক। So nice to meet you. সেম হিয়ার। উনি এখান থেকে চলে গেলেন। আবার মিস্টার মিত্রকে ডিরেক্ট রণজয়? উনি আমায় বললেন মিস্টার মিত্র বলে না, নাম ধরে ডাকতে। এদিকে শোনো না, চলো না আমরা এখান থেকে যাই। আমার একদম এখানে ভালো লাগছে না। তুমি কি আমায় সন্দেহ করছো? না, আমি বুঝতে পারছি না যে তুমি এইভাবে রিয়্যাক্ট করছো কেন। তুমি বুঝতে পারছো না আমি কেন এইভাবে রিয়্যাক্ট করছি? আমার ওই লোকটাকে একদম ঠিক লাগছে না। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এইখানে একদম আমার ভালো লাগছে না, প্লিজ চলো। ইদিকা চলে যায় ওইখান থেকে। সেদিন পার্টিতে ইদিকার ফোনে একটা টেক্সট ঢোকে। একটু ব্যালকনিতে এসো, কথা আছে। মিস্টার মিত্রর মেসেজ। আবার কি হলো? ব্যালকনিটা বাড়ি থেকে একটু বাইরের দিকে, সেরকম লোকজনও নেই। ইদিকা ওইখানে গিয়ে একটু অবাকই হলো। দেখল রণজয় একা ওইখানে দাঁড়িয়ে আছে। কিছু কথা বলার ছিল তোমায়।
আই এম সরি। আমি 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 আর আপনি আজ্ঞে করতে পারছি না। প্লিজ আমার কথাগুলো একটু শোনো। কি হয়েছে রণজয়? এরকম করছো কেন? আমি তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি ইদিকা। I've got feelings for you. তো তোমাকে আমার থেকে বেশি খুশি কেউ রাখতে পারবে না। ইদিকা, ইদিকা প্লিজ, প্লিজ, আই লাভ ইউ। রণজয় হাতটা ধরল ইদিকার। কি করছো কি তুমি? পাগল হয়ে গেছো? দেখো, এই কয়েকদিনে তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছো ঠিকই, কিন্তু আমি কোনোদিনই তোমায় অন্য কোনো চোখে দেখতে পারবো না। আর তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি। আমার জীবনে অন্য কেউ আছে, সুতরাং আমার পক্ষে তোমায় হ্যাঁ বলাটা সম্ভব নয়। এবার একটা ভয়ঙ্কর রূপ দেখতে পেল রণজয়ের। ওই রাজর্ষি বলেছিল এটা, তাই তো? কেমন আছে ওর, যা আমার নেই? এদিকা, এদিকা তুমি আমায় রিজেক্ট করতে পারো না। ইদিকার হাত দুটো চেপে ধরেছে রণজয়। ছাড়ো আমায়, তুমি কি পাগল হয়ে গেছো? রণজয়, কি করছো এটা? ওকে এমন ভাবে জাপটে ধরেছে কেন? ইদিকা জোরে একবার চিৎকার করে উঠল। ছাড়ো আমায়, তুমি কি পাগল হয়ে গেছো? ইদিকা কোনোভাবে নিজেকে বাঁচিয়ে পিছনের গেট দিয়ে বেরিয়ে যায়। ও ভুলেই গেছে যে রাজর্ষি এখনো ভেতরে। ওকে কি বলবে? রাজর্ষি যদি ওকে ভুল বোঝে, ও কি করবে এখন? না না, রাজর্ষিকে ও হারাতে পারবে না। কি করবে এখন? রাজর্ষির ফোনে একটা ফোন করলো ইদিকা। এই কোথায় তুমি? হঠাৎ করে কোথায় গেলে? আমি গাড়িতে। চলো আমরা ফিরে যাই। তুমি এমন হাঁপাচ্ছ কেন? কোথায় তুমি? তুমি বেরিয়ে এসো। আমি গাড়িতে অপেক্ষা করছি। ইদিকা ফোনটা রেখে চোখ মুখ একটু স্বাভাবিক করার চেষ্টা করল। চুলটা আর একবার বাঁধল। মুখ চোখে তখনও একটা আতঙ্ক লেগে রয়েছে। কি হয়েছে তোমার? কই, কিছু না তো। মাথাটা একটু ধরেছে, তাই ভাবলাম একটু বাড়ি ফিরে যাই। ঈশ্বর, কোথায় ছিলে তুমি? আর তোমাকে এমনই বা লাগছে কেন? কোথায়? অ্যাকচুয়ালি খুব টায়ার্ড লাগছে। গাড়িটা স্টার্ট করে একটু রাস্তা যেতে না যেতেই ইদিকার ফোনে ফোন। থরথরে কেঁপে উঠল ইদিকা। রণজয় ফোন করেছে। ফোনটা ধরো। এবার সন্দেহ করল রাজর্ষি। না না, আসলে ফোনটা ধরো। ফোনটা কেড়ে নিয়ে ধরল রাজর্ষি। স্পিকারে দিল। একটা উন্মাদের মতো চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যালো এদিকা, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি তোমায় ছাড়া বাঁচবো না এদিকা। তোমায় আমার হতেই হবে। তুমি আমার সাথে এটা করতে পারো না। রাজর্ষি আর নিতে না পেরে ফোনটা কেটে দেয়। তুমি আবার কথাটা একবার শোনো। আমার আর কিচ্ছু শোনার বাকি নেই। ইদিকা ভয় পায় এই কণ্ঠস্বরকে। এবার কি ওকে সারা জীবনের মতো ভুল বুঝল রাজর্ষি? কিন্তু ও কি করবে? রাজর্ষি কোনো কথা বলে না। রাজ, আবার কথাটা শোনো। এবার ব্রেকটা কষল রাজর্ষি। কি বলতে চাইছো? না না, মানে কি বলার আছে কি তোমার? তুমি কিছু জানতে না এটাই বলতে চাইছো তো? আমি এইসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। ইদিকার কোনো কথাই শুনছে না রাজর্ষি। ও কেঁদে ফেলেছে। তুমি কি সন্দেহ করো আমায়? বলতে বলতে হঠাৎ সেন্সলেস হয়ে যায় ইদিকা।
এই এই ইদিকা, ইদিকা কি হলো তোমার? ইদিকার যখন জ্ঞান ফেরে তখনও একটা হসপিটালের বেডে শুয়ে আছে। মাঝখানে একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ওর কিছু মনে নেই। এক্সকিউজ মি সিস্টার, বলছি আমাকে এখানে কে এনেছে? মানে আপনি উঠে পড়েছেন? আপনাকে তো ডক্টর চ্যাটার্জি নিয়ে এসেছেন। কিছু হয়নি আপনার। আপনি বোধহয় কিছু একটা জিনিস নিয়ে খুব ভয় পেয়ে গেছিলেন, বা হয়তো খুব স্ট্রেস নিয়ে ফেলেছিলেন, তাই আপনার বডি সেটা নিতে পারেনি। আপনি সেন্সলেস হয়ে গেছিলেন। তারপর ডক্টর চ্যাটার্জি একটা সিডেটিভ ইনজেক্ট করে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এখন আপনি একদম ঠিক আছেন। এসব কথা বলতে বলতেই রাজস্বী কেবিনে ঢোকে। কেমন আছো? ঠিক আছে। যখন এত স্ট্রেস নিতেই পারছো না, তখন কেন এত চিন্তা করো? আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সরি, আসলে কেঁদে ফেলে ইদিকা। আবার একদম চুপ। আমি এখন কিছুই শুনবো না। এখন রেস্ট নাও, একটু পরেই তোমার ডিসচার্জ করে দেওয়া হবে। I'm sorry. I'm really sorry. আমি ভাবতে পারিনি যে মিস্টার মিত্র এরকম ভাবে, মানে গায়ে হাত দিয়েছে তোমার? এখন এসব ভালো লাগছে না, ছাড়ো না। ইদিকাকে জড়িয়ে ধরল রাজর্ষি। আমার কথাটা মনে আছে তো? এবার কিন্তু একবার দীপকে কনসাল্ট করতেই হবে, না হলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। এটাই বোধহয় শুনতে চেয়েছিল ইদিকা। একটু শান্ত হলো মেয়েটা। সবকিছু আস্তে আস্তে ঠিক হচ্ছে ওর লাইফে। রাজর্ষি ওর জীবনে এসে ওর জীবনটা আনন্দে ভরিয়ে দিয়েছে। রাজর্ষিকেও হারাতে ভয় পায়। রাজর্ষির বলাতে সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করে ইদিকা। হ্যালো দীপ, রাজস্বী বলছি রে। হ্যাঁ রে, বল কেমন চলছে সব কিছু? হ্যাঁ, আমার তো সব ঠিকই চলছে। আচ্ছা শোন না, বলছি ইদিকা আজ গিয়েছিল রে তোর কাছে? কি বুঝছিস একটু বলতো। দেখ, সেরম কিছু নয়। ওর যেটা হয়েছে সেটা হলো ইম্পোস্টার সিনড্রোম। এটা একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন অফ পারসিস্টেন্ট সেলফ ডাউট, ঠিক আছে? এক্ষেত্রে পেশেন্টের খালি মনে হয় যে আমি কিছুই পারছি না বা আমার দ্বারা কিছুই হচ্ছে না, আর আমি অন্যদের থেকে কম। আর সব সময় মনের মধ্যে একটা কনস্ট্যান্ট চিন্তা চলতে থাকে যে আমি তো কিছুই পারলাম না। এবার এইটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যে ও এখন নিজের ওপর বিশ্বাসটাই রাখতে পারছে না। হ্যাঁ, এইটা থেকে বেরিয়ে আসা সম্ভব, শুধু একটু মনের জোর লাগবে। তুই ওকে একটু মনের জোর দে, বুঝলি? আর ওষুধ? দেখ, অ্যাংজাইটিটা ভীষণ বেড়ে গেছে, তাই ওকে কয়েকটা পিলস দিয়েছি, সেইগুলো রেগুলারলি খেতে হবে। আর হ্যাঁ, চেক আপটা ঠিক সময় করিয়ে নিস, ঠিক হয়ে যাবে দেখবি। একটু দেখিস কয়েকটা দিন যেন কোনো বিষয় নিয়ে স্ট্রেস না নেয়। টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো থেকে যত দূরে থাকবে ওর জন্য ততটাই ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাই। আরে ব্রাদার, ছাড় ওসব। একটা কথা বলতো, তোরা কি একসঙ্গে থাকিস? না রে, বলেছিলাম, রাজি হয়নি। তুই ওকে বুঝিয়েছিস যে ওর এখন একা থাকাটা ঠিক নয়, শরীর যখন তখন খারাপ করতে পারে? তোর মনে হয় আমি বোঝাইনি? কিন্তু ও কোনো কারণে বোধহয় আমাকে ভরসা করতে পারছে না। এটা কেমন কথা ভাই? ভরসা না করলে তোর কথা শুনে আমার কাছে আসতো না। এবার একটা কথা বলি, অনেক তো হলো, এবার বিয়ের প্রস্তাবটা দিয়েই দে। দেখ, হয়তো রাজি হয়ে গেল। তুই কি পাগল? আমার অত সাহস নেই ভাই। কি বললি?
আরে মানে ধুর, তুই না বুঝিস না। এই দেখ, একদম নাটক করবি না, আমি সবই বুঝি। বেশি দেরি করিস না, বিয়েটা করেই নে, বুঝলি? কিছুদিন পরের কথা, ইদিকা একদিন রাজর্ষির সাথে দেখা করে। শোনো না, আমার একটা কথা বলার ছিল। বলো না। আসলে আমি আমি বোধহয় কিছু ম্যানেজ করতে পারছি না, জানো। রাতের বেলা ঘুম আসছে না, কাজেও ঠিক মতো মন দিতে পারছি না। তোমার কি শরীর খারাপ? ওষুধগুলো খাচ্ছ তো ঠিক করে? হ্যাঁ, খাচ্ছি। শোনো না, বলছিলাম যে আরে কি হয়েছে বলবে তো? আমি রাজি। মানে আমি তোমার সাথে আমি তোমার সাথে থাকতে চাই। আমি একা খুব হাঁপিয়ে উঠেছি। হোয়াট? রাজর্ষির উল্লাসের শেষ নেই কোনো। আনন্দে জড়িয়ে ধরল ইদিকাকে। তোমার প্যাকিং ডান? না, একটু সময় লাগবে। আমি কাল সকালবেলা চলে আসব। কেন কাল, কেন আজ, কেন নয়? আরে একটু গোছাতে হবে সবকিছু। সব কিছু এক্ষুনি কেন গোছাতে হবে? আর তাছাড়া যেটুকু জিনিস লাগবে সেটুকু গোছাতে বেশিক্ষণ তো লাগার কথা নয়। আজকে সন্ধেবেলায় শিফট করছো তুমি। একটু বেশি এক্সাইটেড হচ্ছ না? অফকোর্স এক্সাইটেড হচ্ছি। কেন, তুমি নাও। শোনো, বাজে বকা বন্ধ করো। আমাকে এখন বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। ইদিকা বেরিয়ে গেল ওইখান থেকে। কি ভাবছেন আপনারা? ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং, তাই না? সেই দিন সন্ধ্যাবেলায় কথা মতো ইদিকাকে নিয়ে যেতে আসে রাজর্ষি। খুব যত্ন করে ইদিকার সুটকেসগুলো গাড়ির ডিকিতে তুলে ফ্রন্ট সিটের দরজাটা খুলে দিল রাজর্ষি। ওষুধগুলো নিয়েছো? নিয়েছি। লেটস গো দেন। গাড়িটা স্টার্ট করলো রাজর্ষি। বলছি, তোমার কথা মতন আজকে তো যাচ্ছি, কিন্তু থাকার জায়গা আছে তো? মানে আমার ঘর রেডি তো? তোমার ঘর মানে? আমার ঘর মানে আমার ঘর। মানে তোমার ফ্ল্যাটে দুটো বেডরুম নেই? হ্যাঁ আছে, মানে আমরা কি আলাদা ঘরে থাকবো? মানে তুমি কি ভেবেছিলে? না মানে কিছু না। রাজর্ষির উৎসাহেতে যেন কেউ জল ঢেলে দিল। আলাদা ঘরে থাকতে হলে মুভ ইন করার দরকারটা কি ছিল? কিছু বলতেও পারছে না বেচারা। এদিকা সবটাই আন্দাজ করতে পারছে। ওরা হাসি পাচ্ছে, কিন্তু মজা নিতেও বেশ লাগছে। কিছুক্ষণ পর ওরা ফ্ল্যাটে গিয়ে পৌঁছলো। হাতে চাবিটা নিয়ে লিফটে উঠল এদিকা। তখন রাজস্বী সুটকেসগুলো গাড়ি থেকে নামাচ্ছে। থার্ড ফ্লোরে গিয়ে একটা লম্বা লবি, তার থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে ফ্ল্যাট। নেম প্লেটে বড় বড় করে লেখা ডক্টর রাজস্বী চ্যাটার্জি কার্ডিওলজিস্ট। চাবিটা দিয়ে তালাটা খুলে ভিতরে ঢুকলো এদিকা। ভীষণ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে সাজানো একটা ফ্ল্যাট, 3 BHK। ঢুকেই লিভিং রুম, কোনায় একটা বনচিনার ফুলদানি রাখা। দূর থেকে একটা ল্যাভেন্ডার সেন্টেড ক্যান্ডেলের গন্ধ ভেসে আসছে। বাঁদিকে গিয়ে একটা বড় বেডরুম, তার পাশে ছোট্ট একটা স্টাডি টেবিল, যেটার উপর রয়েছে ক্রিকলিং অ্যান্ড ব্যারেট বয়েস কার্ডিয়াক সার্জারি। কি ভাবছো? এক প্রকার রাজস্বী চমকে দিল ইদিকাকে। ওয়াও, নাইস হাউস। থ্যাংক ইউ। তোমার লাগেজটা এই ঘরে রাখি? আমি তো গেস্ট, যেখানে থাকতে বলবে সেখানেই থাকবো।
অবশ্য তাই তো, তুমি তো আর আমার সাথে থাকবে না, এক প্রকার গেস্ট বলাই চলে। কথাটা বোধহয় খুব গায়ে লেগেছে, তাই না? এদিকা আর হাসি চাপতে পারল না, ছুটে গিয়ে জড়িয়ে ধরল ওকে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খুব টায়ার্ড, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। ইদিকা বলল। লাগেজটা রেখে রাজস্বী ওয়াশরুমে ঢুকল। রাজস্বীকে এখনো একটা কথা বলা হয়নি ইদিকার। রিসেন্টলি ইদিকা লোন নিয়েছে ব্যাংক থেকে প্রায় 5 লক্ষ টাকার, নিজের একটা স্টুডিও বানাবে বলে। আর এই স্টুডিওটা সে বানাবে নিজের ফ্ল্যাটেই। চাকরিটা সে এক্ষুনি ছাড়বে না, অনেক দায়িত্ব মাথার ওপর। প্রথম কয়েকদিন লেকচার রেকর্ড করবে, তারপর ভাবা যাবে। ডিনার টেবিলে দুজন বসে ডিনার করছিল, দুজনেই খুব টায়ার্ড। শোনো না, তোমায় একটা কথা বলা হয়নি। কি? কালকে একবার আমার ফ্ল্যাটে যেতে হবে। আমি আসলে নিজের একটা স্টুডিও বানাচ্ছি। কালকে একজন ডিজাইনার আসছেন, একবার কথা বলতে হবে। কি রকম কি ইনভেস্টমেন্ট হবে সেসব নিয়ে। ওয়াও, দ্যাটস গ্রেট। কোনো এস্টিমেট দিয়েছেন? না, কালকেই কথা হবে। আমাকে কি থাকতে হবে? না না, আমি সামনে নেব। একটু কিছুক্ষণ চুপ থাকার পর ইদিকা বলে উঠল। খুব ভয় করছে জানো, এত বড় একটা লোন নিলাম, তারপর এত দায়িত্ব। চাকরিটা তো এক্ষুনি ছেড়ে দিতেও পারবো না, তার সাথে আমার একটা নতুন বিজনেস। কি যে হবে। ওহো, এক্ষুনি এত কিছু কেন ভাবছো? ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আর তাছাড়া আমি তো আছি। বিজনেস নিয়ে কি ভাবছো? নিজের একটা পেন ড্রাইভ কোর্স লঞ্চ করব। পেন ড্রাইভ কোর্স? সেটা কিরকম? আমার কিছু রেকর্ড করা এক্সক্লুসিভ লেকচার্স একটা পেন ড্রাইভে লোড করে সেই পেন ড্রাইভটাকে একটা প্রোডাক্ট বানিয়ে মার্কেটে লঞ্চ করব। আমি ব্র্যান্ডের নামও ভেবেছি জানো, স্কিলস। বাবা, ম্যাডামের তো সব প্ল্যান রেডি দেখছি। গ্রেট। থ্যাংক ইউ। আমি আবার কি করলাম? থ্যাংক ইউ ফর বিং দেয়ার। তা ওষুধ খেয়েছো? এ বাবা, একদম ভুলে গেছি। আচ্ছা, তুমি শুয়ে পড়ো, আমি তোমার ওষুধটা এনে দিচ্ছি। এই জীবনটা খুব অন্যরকম। ইদিকা এখন বেশ ভালো আছে, আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠছে। রাজস্বী ওর জীবনে না আসলে ও যে ভেসে যেত, এটা ভাবে ইদিকা। কিন্তু রাজস্বী তো অন্য কথা বলে। রাজস্বী বলে ইদিকা নাকি নিজের জন্য যথেষ্ট। বেশ কয়েকদিন হয়ে গেছে ইদিকা নিজের ব্র্যান্ডটা শুরু করেছে। লাস্ট মান্থে চাকরিটা ছেড়ে দিয়েছে, এখন পুরোপুরিভাবে মার্কেটিংয়ে ব্যস্ত। একদিন সকালে ইদিকার ফোনে ফোন আসে। হ্যালো, আমি কি ইদিকা সেনের সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। আসলে আমার নাম জিতেন্দ্র বোস। নাম শুনেছেন কিনা জানি না। আমি সাধনা নামের একটা এনজিও চালাই। আমরা একটা এডুকেশনাল ক্যাম্পেইন করছি। কিছু রিমোট এরিয়ার্সের মেধাবী আনপ্রিভিলেজ স্টুডেন্টদের আমরা একটা ল্যাপটপ আর স্কিলিজ পেন ড্রাইভটা প্রোভাইড করবো ভাবছিলাম। আমাদের মোট 600 পেন ড্রাইভস লাগবে। সেই নিয়ে একটু কথা বলতাম আর কি। আপনার সাথে একবার দেখা করা যায়? একদম, আপনি আমার অফিসে চলে আসুন। সমস্ত ডিটেলস বলে ইদিকা ফোনটা রাখল। দিস ক্যান বি এ গেম চেঞ্জার। এত বড় একটা অফার হাতছাড়া করা যাবে না। সারা কলকাতায় স্কিলিজের নাম ছড়িয়ে যেতে খুব একটা বেশি সময় লাগলো না। তারপর স্কিলিজ এখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইটেক প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি, অ্যান্ড ইদিকা তার ফাউন্ডার সিইও। সেদিন রাতের কথা। ইদিকা নিজের স্টাডি রুমে বসে পরের দিনের একটা লেকচারের পিপিটি বানাচ্ছিল।
মাথাটা তার একটু ধরেছে। তাছাড়া কাজের চাপটা তো নেহাত কম নয়, অনেক ধকল গেছে ওর ওপর দিয়ে। রাজর্ষি ঘরে ঢুকে ওর টেবিলের উপর কফি মগটা রাখল, তারপর ওর মাথাটা টিপে দিচ্ছিল। তখন এদিকে উঠে দাঁড়ালো আর জড়িয়ে ধরে আলতো করে নিজের মাথাটা রাজর্ষির বুকের উপর রাখল। আজ রেখে দাও, কাল না হয় বাকিটা করে নেবে। অনেক কাজ বাকি, আজ রাতের মধ্যে শেষ করতে হবে। শোনো না, তোমার সাথে না একটু কথা ছিল। এবার তো বোধহয় আমাদের বিয়েটা নিয়ে ভাবা উচিত। তা হঠাৎ এই চিন্তা, কি ব্যাপার? হঠাৎের কি আছে, কোনো না কোনো দিন তো ভাবতেই হতো। দেখো, আমরা তো এমনিই একসঙ্গে থাকি। বিয়ে বলতে তো ওই খাতা কলমে একটু লিখিয়ে পড়িয়ে নেওয়া, রেজিস্ট্রি, এই ছাড়া আর কিছু তো নয়। মানে? হ্যাঁ, আর কি। আর কি মানে? তুমি না মানে কত প্ল্যান করেছে জানো আমাদের বিয়ে নিয়ে। এঙ্গেজমেন্ট থেকে শুরু হবে, তারপর যা যা হয় সব হবে। আমি কিন্তু একটা গেস্ট লিস্টও বানিয়ে ফেলেছি। এক সেকেন্ড, মানে? শোনো, এইসব একদম করার দরকার নেই। কি হবে এত লোককে জানিয়ে? দেখো, সবকিছু তোমার কথা মতো হবে না। তাছাড়া তুমি যদি রাজি না হও, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করে নেব। কি বললে? না, আরেকবার বলো, কি বললে? আরেকবার বলার কি আছে? না, শোনো, তোমাকে না অন্য কেউ বিয়ে করবে না। হ্যাঁ, কে বিয়ে করবে তোমায়? তাই দেখবে। এই, তুমি চুপ করবে। তুমি এবার রাজি হচ্ছ না কেন? আরে, আমি কোনো কথা শুনবো না। তোমার যা খুশি করো। আচ্ছা শোনো না, তোমার একটা ফোন এসেছিল, ফোন করে তোমাকে চাইছিল। কে তোমায় ফোন করেছিল? হ্যাঁ, আমি নাম্বারটা ডায়াল করে দিচ্ছি, একবার কল করে নাও। কে? কিছু বলার আগেই রাজর্ষি নিজের ফোনটা ওর কানে ধরিয়ে দিল। হ্যালো, কেমন আছিস? গলাটা শুনে অবাক হলো ইদিকা। এসব কি হচ্ছে? বাবা। এখনো অভিমান করে আছিস, তাই তো? না, মানে রাজর্ষি ফোন করেছিল আমাকে, বলল সব কথাই। আর আমি যে কিচ্ছু খবর পাইনি তাও নয়। কনগ্রাচুলেশনস অন স্কিলস বিকামিং আ ইউনিকর্ন। সত্যি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। ইদিকার গলাটা একটু ভারী হয়ে গেল। কেমন আছো তুমি বাবা? আমি ভালো আছি রে। কাল কলকাতা আসছি, সামনে তো প্রচুর কাজ রে। তুমি কলকাতায় আসছো? আমি না হলে এত কাজ করবে কে? তাছাড়া সামনের ফ্রাইডে তোর এনগেজমেন্ট। কত কাজ বলতো? কত কাজ। এটা আবার কবে ঠিক হলো? রাজর্ষি পাশ থেকে মিটি হাসছে। বাবা শোনো, ও পাগল, ওর কথা শোনো না। তুই চুপ কর তো, বাকি কথা কাল হবে। এখন রাখি। কিছুক্ষণ গল্প করে ফোনটা রেখে দিল ইদিকা। যাক বাবা, আমার আর কোনো দায়িত্ব নেই। এবার যা করবেন তোমার বাবাই করবেন। বাবাকেও দলে টেনেছো তুমি? বিয়েটা কিন্তু বেশ বড় করেই হয়েছিল। রাজর্ষি আর ইদিকার বিয়ে এখন 3 বছর হয়ে গেছে। 2 বছর হলো নিজের চাকরিটা ছেড়ে ইদিকা নিজের স্টার্ট আপ করছে। এখন ও একটা বিশাল বড় ইটেক স্টার্ট আপের ওনার। আর রাজর্ষি আগের বছরে ইউএস গেছিল একটা অ্যাওয়ার্ড নিতে। এখন ইদিকা বেশ ভালো আছে। ইদিকার জীবনটা ভালোবাসায় ভরিয়ে তুলেছে রাজর্ষি। তার সমস্ত ভয় কাটিয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছে তাকে। এটাকেই তো বলে ভালোবাসা, তাই না? আর ভালোবাসায় যে 3টে শব্দ খুব জরুরি, আমি আছি তো। এতক্ষণ শুনছিলেন লেখিকা অহনা ভট্টাচার্যের কলমে আমি আছি তোর সেকেন্ড সিজন। গল্পের সাউন্ড ডিজাইনে তুহিন এবং পোস্টার ডিজাইনে শুভজিৎ। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, প্রজ্ঞামিত্রা, রাজ, রশ্মি, ঋষভ, জয়তী এবং রিভু।
এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।